এত কাছ থেকে যে শব্দটা আর শোনা যায় না, শুধু শরীর কাঁপে। এরপর এরপর ভয়ঙ্কর এক শব্দ, লোহার গর্জনের মতো শব্দ। আজকে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে লেখা রাকিব আসরারের গল্প কালুরঘাটের সেই ট্রেন। চলুন শুনি। জুন মাসের মাঝামাঝি সময়। আকাশে পূর্ণিমার রূপালী চাঁদ, টুকরো টুকরো সাদা মেঘ তার চারপাশে ভেসে বেড়াচ্ছে। বাইরে ভ্যাপসা গরম, বাতাসে ক্লান্তির গন্ধ। চট্টগ্রাম শহরের একটি সাধারণ ফ্ল্যাটের 4 তলার বারান্দার এক কোণে বেতের চেয়ারে বসে আছে আরমান। অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে আকাশের দিকে। তার কোলে একটি পুরনো ল্যাপটপ, পাশে রাখা একটি প্লাস্টিকের পানির বোতল। ঠিক সামনে 2টি ফুলের টব, একটিতে লাল পাথরকুচির গাছ আর অন্যটিতে ঘৃতকুমারী বা অ্যালোভেরা। এই লাল পাথরকুচি ফুলগুলো রায়ার খুব প্রিয়। রায়া আরমানের একমাত্র মেয়ে, বয়স 4 বছর। প্রতিদিন সকাল হলেই সে ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসে এই টবগুলোর সামনে। তারপর নিজের মতো করে গাছগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করে, গভীর মনোযোগে, নিষ্পাপ বিশ্বাসে। রায়া আর পাথরকুচি ফুলের কথোপকথনের একটি নমুনা। রায়া: গুড মর্নিং বাবুরা, তোমাদের কি ঘুম ভেঙেছে? পাথরকুচি ফুল: তাই নাকি, তোমাদের কি মন খারাপ? ও বুঝেছি, তোমাদের পিপাসা পেয়েছে তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসছি। এই কথা বলেই সে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে তার ছোট প্লাস্টিকের খেলনার জগ হাতে। অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে সে ফুলের টবে পানি দেওয়ার ভান করে, মাঝে মধ্যে থেমে গিয়ে জিজ্ঞেস করে, হয়েছে, আর একটু দেব? পাশের ঘর থেকে রায়ার মা ফাতেমার কণ্ঠ ভেসে আসে। রায়া, এই রায়া, অনেক হয়েছে গাছের সঙ্গে কথা বলা, এবার এসো, দাঁত ব্রাশ করতে হবে। আরমান ধীরে ধীরে আকাশ থেকে চোখ সরিয়ে পাথরকুচি ফুলগুলোর দিকে তাকায়। চাঁদের আলোয় লাল পাথরকুচি ফুলগুলো কেমন যেন মলিন দেখাচ্ছে। ফুলের প্রধান বৈশিষ্ট্য তার সৌন্দর্য, অথচ এই আলোয় সেই সৌন্দর্য যেন পুরোপুরি ঢাকা পড়ে গেছে। সে পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলটি হাতে নেয়। বোতলের ভেতরে তখনও কিছু পানি অবশিষ্ট ছিল। ধীরে ধীরে সে সেই পানি ফুলের টবে ঢেলে দেয়। বোতলটি একেবারেই নতুন, আজ সকালেই বহদ্দারহাট বাজার থেকে কিনেছে। প্রায়ই একটানা ল্যাপটপে কাজ করতে করতে তার তৃষ্ণা পায়। তখন বসার জায়গা ছেড়ে ডাইনিং টেবিল পর্যন্ত গিয়ে পানি খেতে তার বেশ কষ্ট হয়। তার চেয়েও বড় সমস্যা, একবার মনোযোগ নষ্ট হলে সেটাকে আবার ফিরিয়ে আনা তার জন্য ভীষণ ঝামেলার। এই কারণেই নতুন বোতলটি কেনা। বেশ কিছুক্ষণ আগে বাসার বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ থাকার সময় আরমান ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল। ইদানিং ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ একেবারেই ভালো নেই। চার্জিং বন্ধ হয়ে যাওয়ার 5 মিনিটের মধ্যেই ল্যাপটপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তাই বাসার বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে ল্যাপটপটি বন্ধ করে দেওয়ার একটি তাড়া সব সময় তার মধ্যে কাজ করে। আরমান পেশাগতভাবে একজন ফ্রিল্যান্সার, অনলাইন কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে। সে দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টকে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, বুক ফরম্যাটিং সহ নানা ধরনের সেবা দিয়ে থাকে। তার প্রায় সব ক্লায়েন্টই বিদেশি। যে কাজটি সে করছিল সেই ক্লায়েন্টও বিদেশি, আমেরিকার সিয়াটেল শহরের। ক্লায়েন্টের অনুরোধ ছিল আগামী 2 দিনের মধ্যেই যেন বইয়ের লেআউট ও ফরম্যাটিংয়ের কাজটি ডেলিভারি দেওয়া হয়। সেই লক্ষ্যেই আরমান টানা কাজ করে যাচ্ছিল। এই কাজটি সময়মতো শেষ করাটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোভাবে কাজটি শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারলে অনলাইনে ভালো রেটিং পাওয়া যায়, যা ভবিষ্যতে নতুন ক্লায়েন্ট পেতে বেশ সহায়ক হয়। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তার মনোযোগে ছেদ পড়ে। তড়িঘড়ি করে সে ল্যাপটপটি বন্ধ করে আধো অন্ধকারে চুপচাপ বসে থাকে। ক্ষণে ক্ষণে তাকিয়ে থাকে আকাশ আর চাঁদের দিকে। একসময় সে ধীরে ধীরে বেতের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বারান্দার নরম আলো আর পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা পেছনে ফেলে সে ড্রয়িং রুমের দিকে এগোয়। পায়ের শব্দ খুব একটা হয় না, যেন সে নিজেকেই বিরক্ত করতে চায় না। ড্রয়িং রুমের আলো আধো, চার্জিং লাইটের আলো প্রায় ফুরিয়ে এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে। জানালা দিয়ে ঢোকে পড়া চাঁদের আলো মেঝের ওপর খিকে একটি রেখা এঁকে দিয়েছে। সেই রেখার ঠিক মাঝখানে
মেঝেতে বসে আছে রায়া, সামনে তার ছোট্ট খাতা, পাশে ছড়ানো কয়েকটি রঙিন পেন্সিল। আরমান একটু থেমে দাঁড়ায়। রায়া এতটাই মনোযোগ দিয়ে আঁকছে যে বাবার উপস্থিতি টেরই পায় না। তার ছোট্ট জিহ্বাটা সামান্য বেরিয়ে এসেছে, গভীর মনোযোগের স্বাভাবিক ভঙ্গি। খাতার পাতায় কি যেন আঁকছে সে, বারবার চোখ তুলে দেখে, আবার আঁকে। আরমান ধীরে ধীরে কাছে গিয়ে বসে পড়ে। কি আঁকছ রায়া? তার কণ্ঠটা নরম, প্রায় ফিসফিসে। রায়া চমকে ওঠে। তারপর এক মুহূর্ত বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। বাবা! সে খুশিতে চেঁচিয়ে ওঠে। ভাঙা গলায় বলে, তুমি কবে এলে? আমি একদম টেরই পাইনি। এই তো এক্ষুনি। আরমান মুচকি হাসে। এত মন দিয়ে কি আঁকছ বলতো? রায়া খাতাটা বাবার দিকে ঘুরিয়ে ধরে। দেখো, খাতার পাতায় আঁকা বাঁকা একটি ট্রেন। লম্বা ট্রেনটার পেছনের অংশটা একটু বেঁকে গেছে, জানালাগুলো সমান নয়। ট্রেনের কাছের একটি জানালায় বসে আছে এক লম্বা মানুষ, তার মাথা প্রায় ট্রেনের ছাদ ছুঁই ছুঁই। তার কোলে একটি ছোট মেয়ে, মুখ ভরা হাসি। আরমান কিছুক্ষণ তাকিয়ে থাকে। এইটা কে? সে জিজ্ঞেস করে। রায়া খুব স্বাভাবিক গলায় বলে, এইটা তুমি, আর এইটা আমি। একটু থেমে আবার যোগ করে, তুমি বড়, তাই তোমাকে বড় করে এঁকেছি। আরমানের বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। এই ট্রেনে করে কোথায় যাচ্ছি? সে জিজ্ঞেস করে। আমাদের গ্রামের বাড়িতে, রায়া বলে। ঈদে আমরা সবাই একসঙ্গে দাদা দাদুর কাছে যাচ্ছি, তুমি, আমি আর মা। আরমান হাসে। মা কোথায়? রায়া খানিকটা চিন্তা করে, তারপর আঙুল দিয়ে একটা কোণ দেখিয়ে বলে, এখানে আঁকব। এখনও আঁকা হয়নি। আচ্ছা, আরমান বলে। আমাকে তো দেখি বেশ হ্যান্ডসাম লাগছে এই ছবিতে। রায়া মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি হাসছ। কোথায় হাসছি? রায়া আঙুল দিয়ে বাবার ছবির মুখে গোল একটি দাগ দেখায়। এইটা তোমার হাসি। আরমান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আলতো করে রায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। রায়া, তুমি বাবাকে অনেক ভালোবাসো না? রায়া প্রশ্নটা বুঝে উঠতে না পেরে চোখ বড় করে তাকায়। ভালোবাসো মানে? আরমান একটু ভেবে বলে, মানে বাবা তোমার খুব প্রিয়, তাই না? রায়া এক মুহূর্তও দেরি না করে বলে, হ্যাঁ, তুমি আমার সবচেয়ে প্রিয়, মায়ের চেয়েও বেশি। রায়া মুখ কুঁচকে ভাবে, না, মা আর তুমি দুজনই সবচেয়ে প্রিয়। আরমান হেসে ওঠে। সেই হাসিতে ক্লান্তি নেই, আছে শুধুই প্রশান্তি। রায়া আবার খাতার দিকে ঝুঁকে পড়ে। বাবা, সে হঠাৎ বলে, তুমি কাজ করছো না কেন? বিদ্যুৎ নেই তো? আরমান বলে। রায়া চোখ বড় করে বলে, আচ্ছা, বিদ্যুৎ এলে তুমি আবার কাজ করবে? হ্যাঁ, তখনও কি আমার সঙ্গে বসবে? আরমান একটু থেমে বলে, কাজ শেষ হলে বসব। রায়া সন্তুষ্ট হয় না। সে খাতাটা বন্ধ করে বাবার দিকে তাকায়। তুমি কাজ বেশি করো, সে অভিযোগের সুরে বলে। তোমার চোখ ব্যথা করে যাবে। আরমান অবাক হয়। কে বলল? আমি জানি, রায়া বলে। তাই আমি তোমার জন্য ছবি আঁকি। ছবি দেখলে মন ভালো থাকে। আরমান কিছু বলতে পারে না। সে শুধু রায়াকে নিজের দিকে টেনে নেয়, একের পর এক চুমু দিতে থাকে তার মুখমণ্ডলে। ঠিক তখনই মাথার ওপর ফ্যানটা শব্দ করে ঘুরতে শুরু করে। মুহূর্তেই ঘরটা আলোয় ভরে ওঠে। রায়া খুশিতে হাততালি দিতে দিতে বলে, কারেন্ট চলে এসেছে, কারেন্ট চলে এসেছে। দূরে কোথাও থেকে তীক্ষ্ণ শিশি শব্দ ভেসে আসে, প্রেসার কুকারের চাপ ছাড়ার শব্দ। আরমানের হঠাৎ বোধোদয় হয়। সিয়াটেলের ক্লায়েন্টের কাজটির কথা মনে পড়ে যায়। সে রায়ার কপালে একটি চুমু খেয়ে দ্রুত উঠে দাঁড়ায়। রাত 10টা। আরমান তার ল্যাপটপে আগের মতোই কাজ করছিল। লেআউটের কাজটা সে যতটা সহজভাবে শেষ হবে ভেবেছিল, বাস্তবে কাজটি ততটা সহজ হচ্ছিল না। একবার শুরু থেকে সব ঠিক না করলে মাঝপথে সব উলটপালট হয়ে যায়, তখন আবার নতুন করে শুরু করতে হয়। তাই কাজটা করতে হচ্ছিল অত্যন্ত মনোযোগের সঙ্গে। আরমান এতটাই মনোযোগ দিয়ে কাজ করছিল যে পেছনে ফাতেমা এসে দাঁড়িয়ে আছে সেটা সে খেয়ালই করল না। একসময় ফাতেমা পেছন থেকে তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলে, চলো, ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। রায়া ড্রয়িং রুমে টিভি দেখছিল। আরমান সেখানে গিয়ে তাকে কোলে তুলে ডাইনিং টেবিলে নিয়ে আসে। টেবিলের উপর সাদামাটা আয়োজন, ভাত, ডাল, আলু ভাজি আর ঝোল দিয়ে রান্না করা রুই মাছ।
রায়া ডাইনিং টেবিলের এক কোণে চেয়ারে বসে পা দোলাতে থাকে। ফাতেমা তাকে নিজের পাশে টেনে বসায়। ছোট হাতে চামচ ধরতে গেলে ভাত ছড়িয়ে পড়ে। এই ঝামেলায় যেতে না দিয়ে ফাতেমা নিজেই রায়ার প্লেটের ভাত মাখতে শুরু করে। আস্তে খাও রায়া, সে বলে, গরম। রায়া মাথা নেড়ে সম্মতি জানায়। আমি ফু দিচ্ছি বলে সে ভাতের ওপর ফু দিতে থাকে। আরমান ভাত মুখে তুলতে তুলতে বলে, ফাতেমা, 2 দিন পর তো কুরবানির ঈদ। ফাতেমা মাথা না তুলে উত্তর দেয়, হ্যাঁ, ভাবছি কখন যাব গ্রামে। আগের দিন গেলে কেমন হয়? আরমান বলে। শেষ মুহূর্তে গেলে রাস্তায় ভোগান্তি বেশি হবে না? ফাতেমা একটু থামে। বাস পাওয়া যাবে তো? সবাই তো তখনই যাবে। চেষ্টা করলে পাওয়া যাবে, আরমান বলে। তাছাড়া আমার সিয়াটেল ক্লায়েন্টের কাজটা ঈদের আগেই শেষ করে বুঝিয়ে দিতে হবে। কারেন্টের যা অবস্থা, মনে হয় না আজকালকের মধ্যে শেষ করতে পারব। তাহলে সন্ধ্যা করে বেরোতে হবে, ফাতেমা বলে। দিনের বেলার গরমে রায়ার বেশ অসুবিধে হবে। ও একদমই গরম সহ্য করতে পারে না। রায়া হঠাৎ কান খাড়া করে, উচ্ছ্বসিত গলায় বলে, আমরা কি গ্রামে যাব? দাদুর বাড়ি? ফাতেমা হেসে বলে, হ্যাঁ, দাদুর বাড়ি। রায়া আনন্দে হাততালি দেওয়ার ভঙ্গি করে। গ্রামে গেলে দাদা আমাকে কি দেবে? আরমান হাসে। দাদা তো বলেছিল তোমার জন্য নতুন একটা লাল বল কিনেছে। আর দাদু? দাদু তোমার জন্য পিঠা বানাবে। ফাতেমা 2 হাত প্রসারিত করে দেখায়, এতগুলো। রায়া চোখ বড় করে বলে, তাহলে আমি অনেক পিঠা খাব। ফাতেমা আর আরমান একসঙ্গে হেসে ওঠে। ফাতেমা বলে, গরুর মাংস দিয়ে পিঠা। রায়া উৎসাহী কণ্ঠে বলে, গরুর মাংস দিয়ে কেন খেতে হবে মা? কারণ কুরবানির দিন গরু জবাই করা হবে, এজন্য। রায়া আবার বলে, আচ্ছা, কুরবানির দিন গরু জবাই করতে হয় কেন? আরমান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, আল্লাহর হুকুম মানতে। জানো, কুরবানি নিয়ে একটা গল্প আছে, শুনবে? রায়া ভাত মুখে নিয়েই বলে, গল্প? হ্যাঁ। আরমান একটু থামে, যেন শব্দগুলো বেছে নিতে চায়। তারপর রায়ার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে, অনেক অনেক বছর আগে একজন খুব ভালো মানুষ ছিলেন। তার নাম ছিল হজরত ইব্রাহিম আলাইহি। তাকে মুসলমানদের জাতির পিতা বলা হয়। তিনি আল্লাহকে খুব ভালোবাসতেন। আল্লাহ যা বলতেন তিনি মন থেকে তা মানার চেষ্টা করতেন। রায়া ভাত চিবোতে চিবোতে মন দিয়ে শোনে। এক রাতে আরমান ধীরে বলে, হজরত ইব্রাহিম আলাইহি স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলছেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি দিতে। রায়া ভ্রু কুঁচকে বলে, সবচেয়ে প্রিয়? হ্যাঁ, তার জীবনে সবচেয়ে প্রিয় ছিল তার ছেলে হজরত ইসমাইল আলাইহি। রায়ার হাত থেমে যায়। ছেলে? সে ফিসফিস করে, হ্যাঁ, কিন্তু আল্লাহর এই আদেশে ইব্রাহিম আলাইহি ভয় পাননি। তিনি আল্লাহকে খুশি করতে তার ছেলেকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সবকিছু ছেলেকে খুলে বলেন। ইসমাইল আলাইহিও খুব সাহসী ছিলেন। তিনি বলেছিলেন, আব্বা, আল্লাহ যা বলেছেন আপনি তাই করুন। তারপর ইব্রাহিম আলাইহি আল্লাহর আদেশ মানতে ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত হলেন। ঠিক শেষ মুহূর্তে, যখন সবাই ভাবছে এখন কি হবে, আল্লাহ ইসমাইল আলাইহিকে রক্ষা করলেন। রায়ার চোখ বড় হয়ে যায়। কিভাবে? তিনি যখন ছেলের গলায় আল্লাহু আকবার বলে ছুরি দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহ তার জায়গায় একটি দুম্বা পাঠালেন আর বললেন, তোমার পরীক্ষা শেষ। তুমি প্রমাণ করেছ তুমি আল্লাহকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসো। তুমি তোমার ছেলের পরিবর্তে এই দুম্বাটিকেই কুরবানি করবে। তাহলে ইসমাইল আঙ্কেল বাঁচলেন? আরমান হেসে বলে, হ্যাঁ, একদম ঠিক। ফাতেমা চুপচাপ শুনছিল। সে আলতো করে রায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। আরমান আবার বলে, এই ঘটনার পর থেকেই আল্লাহ আমাদের শেখালেন, কুরবানি মানে শুধু পশু জবাই নয়। কুরবানি মানে নিজের ভেতরের খারাপ জিনিসগুলো ছাড়তে শেখা। অহংকার, লোভ, রাগ, এই সব। রায়া একটু ভেবে বলে, আমি যদি রাগ না করি সেটাও কি কুরবানি হবে? একদম, আরমান বলে, সেটাই সবচেয়ে সুন্দর কুরবানি। রায়া বাথা নেড়ে আবার ভাত খেতে শুরু করে। একসময় বলে, তাহলে এই কুরবানিতে আমি আমার রাগ কি কুরবানি দেব? আরমান আর ফাতেমা একসঙ্গে হেসে ওঠে। রায়া কিছুক্ষণ চিন্তা করে, তারপর হঠাৎ বলে,
বাবা, একটা প্রশ্ন করি? করো। আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি? ফাতেমা সঙ্গে সঙ্গে বলে ওঠে, উহু, আজে বাজে প্রশ্ন করে বাবাকে বিরক্ত করো না তো, ঝটপট খেয়ে নাও। আরমান কোনো উত্তর দেয় না। সে গভীর মনোযোগে মাছের কাঁটা বাছতে থাকে। তার প্রিয় জিনিস আসলে কি, এটা নিয়ে সে কখনো ভাবেনি। টাকা পয়সা, বিদেশি ক্লায়েন্ট, সম্পত্তি, না খ্যাতি? কিছুক্ষণ ভেবেও সে প্রশ্নটার উত্তর খুঁজে পায় না। এর মধ্যেই রায়া মুখ ভর্তি ভাত চিবোতে চিবোতে আবছা গলায় বলে, বাবা, আমরা কিন্তু এবার ট্রেনে করে দাদুর বাড়ি যাব। আরমান হালকা হাসে। ট্রেনে তো যাওয়া যাবে না মা। কেন যাবে না? কারণ তোমার দাদুর বাড়ির আশপাশে কোনো ট্রেন স্টেশন নেই। তাহলে আমরা যে দেখি ট্রেন দাদুর বাড়ির দিকে যেতে, সেগুলো যায় আরও দূরে, আরমান বলে। সেগুলো যায় কক্সবাজার। রায়া চোখ কপালে তুলে বলে, ও, কক্সবাজার। আমরা একদিন ট্রেনে করে কক্সবাজার যাব, তাই না? তুমি আমাকে নিয়ে যাবে বাবা? অবশ্যই নিয়ে যাব, আরমান বলে। এখন তাড়াতাড়ি খেয়ে ফেল। ভাত মুখে তুলতে তুলতে সে আবার বলে, আমরা আগে গ্রামে যাব, তারপর কক্সবাজার। দাদু দাদি এখন থেকেই তোমার জন্য অপেক্ষা করছে জানো? রায়া থেমে যায়। এখন থেকেই? হ্যাঁ, দাদু প্রতিদিন ফোনে জিজ্ঞেস করে, রায়া কবে আসবে? রায়ার চোখে হালকা বিস্ময়। সত্যি? একদম সত্যি, ফাতেমা বলে। রায়া প্লেটের দিকে তাকিয়ে ধীরে ধীরে ভাত খেতে থাকে। আমি তাড়াতাড়ি খাবো, সে বলে। তাহলে তাড়াতাড়ি গ্রামে যেতে পারবো। ভোরের আলো তখনও পুরোপুরি গ্রামকে জাগিয়ে তোলেনি। সূর্য যেন আড়মোড়া ভেঙে উঠছে ধানক্ষেতের গেষ্টি ভেজা পাতার ফাঁক গলে। তার আলো এসে পড়ছে মাটির বুকে। চারপাশে এক ধরনের নীরবতা, অথচ সে নীরবতা ফাঁকা নয়, ভরা। পাখির ডানা ঝাপটানোর শব্দ, দূরে কোনো গরুর ধ্বনি, আর বাতাসে ধানের শীষের হালকা দোল, সব মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করে। ধানক্ষেতের মাঝখানে কয়েকটি গরু দাঁড়িয়ে আছে। কারো গা লালচে খয়েরি, কারো আবার সাদা, মেঘের টুকরোর মতো। তারা ধীরে ধীরে ঘাসে মুখ নামায়, আবার মাথা তোলে, যেন এই ভোরবেলাকে ভালো করে দেখে নিতে চায়। একটু দূরে একটি বাছুর দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তার চোখে কৌতূহল আর নিরাপত্তার মিশ্র অনুভূতি। সে এখনো জানে না এই মাঠ, এই আলো, এই বাতাস একদিন তার স্মৃতির গভীরে কত নিঃশব্দে গেঁথে যাবে। কিংবা এই নির্ভার দিনটিই হবে তার জীবনের শেষ দেখা, শেষ আলো, শেষ শ্বাস। সে শুধু জানে এই মুহূর্তে এখানে থাকাই তার পুরো পৃথিবী। ধানক্ষেতের চারপাশে গাছেরা দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। কচি সবুজ পাতা, কোথাও কোথাও হলদে রোদের ছোঁয়া। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো নেমে এসে মাটিতে আঁকে আলো ছায়ার খেলা। এই গাছগুলো শুধু গাছ নয়, এরা গ্রামের স্মৃতি। কত ঝড় বয়ে গেছে, কত বর্ষা এসেছে, কত খরা পেরিয়ে গেছে, সব তারা দেখেছে। মানুষের হাসি কান্না, জন্ম মৃত্যু, উৎসব আর অভাব, সব তাদের ছায়ার নিচেই ঘটেছে। শফিকুল্লাহ সকাল থেকেই ব্যস্ত। কখনো গোয়াল ঘরের দিকে যায়, কখনো উঠোনে রাখা দড়ি আর খুঁটি ঠিকঠাক করে দেখে। গরুটাকে বারবার এক নজর দেখে নেয়, সব ঠিক আছে কিনা নিশ্চিত হতে চায়। মুখে তেমন কথা নেই, কিন্তু চোখে মুখে চাপা উত্তেজনা। ঈদের আগের দিনের চেনা ব্যস্ততা। ঘরের ভেতরে হাফসা বেগম আরও বেশি ব্যস্ত। রান্নাঘরের এক কোণে বড় হাঁড়িতে ডাল বসানো, আরেক কোণে চাল ধোয়া। মাঝে মধ্যে সে বারান্দার দিকে তাকায়। পথের দিকে তাকিয়ে তাকিয়ে তার চোখে জমে ওঠে অপেক্ষা। এই পথ দিয়েই তো রায়া আসবে। চালের ঝাঁঝরি হাতে নিয়ে পুকুর পাড়ে যাওয়ার পথে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে সে। এই উঠোনেই আগেরবার রায়া বসে বসে মাটি কেটেছিল। কুড়িয়ে পাওয়া লাল ইটের টুকরো দিয়ে মেঝেতে আঁকিবুকি কেটেছিল।
দাদি তখন দূর থেকে তাকিয়েছিল। ওর ছোট্ট হাত, ওর মনোযোগ, ওর অদ্ভুত নীরবতা দেখে বারবার অবাক হয়েছিল। সেই স্মৃতিটা তার চোখে ভেসে ওঠে। তখন রায়া উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, দাদু, এই মাটিটা গরম। দাদি হেসে বলেছিল, রোদে গরম হয়। রায়া তখন মাটিতে বসে পড়েছিল। গরম মাটিতে বসেই সে পাখির দিকে তাকিয়েছিল, যেন সব কিছুই নতুন, সব কিছুই আবিষ্কার করার মতো। হাফসা বেগম দীর্ঘশ্বাস ফেলে। বিকেলের দিকে বাতাস ভারী হয়ে আসে। আম গাছের ডালে পাকা আম দুলে ওঠে। হাফসা বেগম পাশের দাঁড়ানো আম গাছ থেকে কয়েকটি আম পেড়ে রাখে। রায়া এলে প্রথমে ওকেই দেবে আমগুলো। একসময় শফিকুল্লাহ উঠোনে এসে দাঁড়ায়। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। শেষে সে শুধু বলে, আজ আসবে তো? হাফসা বেগম মাথা নেড়ে বলে, আরমান বলেছে আজ সন্ধ্যার পর বেরোবে। তাদের চোখে তখন শুধু একটি দৃশ্য। ধুলো উড়িয়ে গাড়ি থামবে, রায়া দৌড়ে নামবে, উঠোনে পা দিয়ে চারপাশে তাকাবে, ঠিক যেমনটা সে আগের বার করেছিল। আকাশ তখনও পুরোপুরি জাগেনি। আলো আছে, কিন্তু রং নেই। চট্টগ্রাম শহরের এই ভোর একটু অন্যরকম। এই ভোরেও কোথাও থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে, কোথাও থেকে ভেসে আসে গরুর ডাক, কোথাও আবার দ্রুত পায়ের শব্দ। ঈদের সকাল মানেই শহরের বুকের ভেতর এক ধরনের তাড়াহুড়ো জমে ওঠে। আরমানের চোখে ঘুমের রেশ রয়ে গেছে। আগের রাতটা ঠিকমতো ঘুম হয়নি। সিয়াটালের ক্লায়েন্টের কাজ শেষ করতে করতেই রাত পেরিয়ে গেছে। বুক ফরম্যাটিংয়ের শেষ পৃষ্ঠাটি জমা দিয়েই সে ল্যাপটপ বন্ধ করেছে। তার মাথার ভেতর এখনও লাইনের হিসাব, মার্জিন, ফন্ট সাইজ ঘুরছে। তবু আজ তাকে বেরোতেই হবে। আজ দেরি করার সুযোগ নেই। কোরবানির একদিন আগে গ্রামে যাওয়ার কথা থাকলেও কাজটি শেষ না হওয়ায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি। বাধ্য হয়েই কোরবানির দিন ভোরে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে তার বাবা মা তো বটেই, রায়াও বেশ মন খারাপ করেছে। ফাতেমা তার রুমে নীরবে প্রস্তুতি সারে, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ব্যাগে রাখে। রায়াকে জাগাতে গিয়ে আলতো করে ডাকে। রায়া চোখ মুছে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমরা কি এখনই যাচ্ছি? হ্যাঁ, ফাতেমা বলে, ভোরেই বেরোতে হবে। এই কথাটা শুনেই রায়ার ঘুম কেটে যায়। সে তাড়াতাড়ি উঠে পড়ে। মুখ ধোয়ার সময়ও আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসে। আজ সে গ্রামে যাচ্ছে। এই ভাবনাটা তার ভেতরে আলাদা একটা আলো জ্বেলে দেয়। বাসা থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আরমানের মাথায় একটা চিন্তা ঘুরপাক খায়। ঈদের নামাজের আগে ঠিক সময়ে পৌঁছানো যাবে তো? এমনিতেই কোরবানির ঈদের নামাজ সাধারণত একটু আগে ভাগেই শুরু হয়, যেন নামাজ শেষ করেই দ্রুত কোরবানির কাজ সারা যায়। বহত্তারহাট থেকে বোয়ালখালীর দূরত্ব খুব বেশি নয়, মাত্র 11 কিলোমিটার। কোনো সমস্যা না হলে সিএনজিতে সর্বোচ্চ ৪৫ মিনিটের বেশি লাগার কথা নয়। ৬টা বাজতে বাজতে তারা বাসা থেকে বের হয়। বহদ্দারহাটের রাস্তায় তখন ভিড়। ঈদের সকালেও শহর থেমে নেই। কেউ নামাজে যাচ্ছে, কেউ কোরবানির পশু আনছে, কেউ আবার গ্রামের পথে ছুটছে। দোকানপাট আধখোলা, চায়ের কেটলি থেকে বাষ্প উঠছে, বাতাসে গরুর গোবর আর ভেজা মাটির গন্ধ। আরমান সরাসরি বোয়ালখালীর থেকে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে। সিএনজিটি উঠে রায়া জানালার ধারে বসে। সে কখনো বাইরে তাকায়, কখনো বাবার দিকে। তার শরীর স্থির থাকতে পারে না। বাবা, আমরা এখন গ্রামে যাচ্ছি তো? তার গলায় চাপা উত্তেজনা। হ্যাঁ, আরমান বলে। দাদু কি দরজায় দাঁড়িয়ে থাকবে? আরমান মুচকি হাসে। থাকতেও পারে। সিএনজি চলতে থাকে। শহরের চেনা দালান, দোকান, মোড় পেছনে পড়ে যেতে থাকে। আরমানের হঠাৎ গলা শুকিয়ে আসে। সে পাশে রাখা ব্যাগ থেকে নতুন কেনা পানির বোতলটি বের করে। ঢাকনা খুলতেই বোতলের ভেতরের পানি হালকা শব্দ করে নড়ে ওঠে। রায়ার চোখ পড়ে বোতলের দিকে। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর বাবার মুখের দিকে চেয়ে বলে, বাবা, আমার তো পানির বোতল নেই। আরমান তাকায়। মানে? রায়া মাথা নেড়ে বলে, তোমার মতো আমারও পানির বোতল লাগবে। বাবা, আমার জন্য একটা কিনে দাও না? তোমার তো বাসায় একটা আছে। ফাতেমা হেসে বলে, ওটা তো খেলনার। রায়া গম্ভীর গলায় বলে, আমার সত্যিকারের একটা পানির বোতল লাগবে।
যখন আমার পিপাসা লাগবে তখন তোমার মতো ওই বোতল থেকে পানি খাব। সিএনজি তখন কালুঘাট ব্রিজের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছে। নদীর ওপর ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আরমান চালককে থামাতে বলে, 1 মিনিট। সে নেমে পাশের ছোট দোকানে ঢোকে। দোকানটা সদ্য খুলেছে। তাক ভর্তি বোতল, ছোট বড় রঙিন। আরমান একটি ছোট নীল রঙের পানির বোতল নেয়। ঢাকনায় স্পাইডারম্যানের ছবি। সে সেটাতে নিজের বোতল থেকে পানি ভরে নেয়। ফিরে এসে বোতলটি রায়ার হাতে দেয়। রায়া 2 হাতে ধরে বোতলটা দেখে। এটা আমার? রায়া ঢাকনা ঘোরানোর চেষ্টা করে, ঠিক খুলতে পারে না। বাবার দিকে বাড়িয়ে দেয়, তুমি খুলে দাও। আরমান ঢাকনা খুলে দেয়। রায়া 1 ঢোক পানি খায়, তারপর তৃপ্তির সঙ্গে বলে, গ্রামের পানি। আরমান হেসে বলে, এখনও তো শহরেই আছি। রায়া কথাটায় খুব একটা গুরুত্ব দেয় না। সে বোতলটা শক্ত করে বুকে চেপে ধরে জানালার দিকে তাকিয়ে বলে, আর একটু গেলে গ্রাম শুরু হবে। সিএনজি আবার চলতে শুরু করে। ইঞ্জিনের কাঁপুনি মেঝে দিয়ে আরমানের পায়ের তলায় এসে লাগে। ভোরের বাতাসে নদীর ভেজা গন্ধ, লোহা আর শ্যাওলার মিশ্র গন্ধ, কোথাও কোথাও পোড়া ডিজেলের হালকা ঝাঁজ। কিছু দূর গিয়ে সিএনজি কালুঘাট ব্রিজের মুখে এসে থেমে যায়। সামনে বেশ জ্যাম। লোহার ব্রিজটা দাঁড়িয়ে আছে বিশাল এক দানবের মতো। শরীর জুড়ে এল লাইন, নিচে কালো নদী। ট্রেন না থাকলে ছোট ছোট যানবাহন একে একে পার হয়, কিন্তু ট্রেন এলেই সব থেমে যায়, এক ধরনের নিঃশব্দ নিয়মে। আরমান ঘড়ির দিকে তাকায়। সময় প্রায় হয়ে এসেছে। নামাজের সময় ফুরিয়ে যাচ্ছে। তার বুকের ভেতর হঠাৎ চাপ লাগে, ঠিক যেন বাতাস ভারী হয়ে এসেছে। গলার ভেতর শুকনো ভাব। সে ঢোক গিলে নেয়। রায়া জানালার বাইরে তাকিয়ে বলে, বাবা, নদীটা কত বড়। নদীর দিকে তাকিয়ে আরমানের চোখ ঝলসে ওঠে। ধূসর পানির ওপর সকালের আলো কাঁপছে। পানি ছুঁয়ে আসা বাতাসে ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি। আরমান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দূরে ট্রেনের হর্ন শোনা যায়। একবার, তারপর আরেকবার। শব্দটা ভারী, বুকের ভেতর কেঁপে ওঠে। নিকটবর্তী। ব্রিজের লোহার গায়ে সে শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আশপাশের গাড়িগুলো হঠাৎ নিস্তব্ধ। শুধু হর্ন আর লোহার নিচে নদীর মৃদু গর্জন। আর একটু পরেই ব্রিজ। লোহার রেল লাইনের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা যানগুলো জ্যাম হালকা হওয়ার অপেক্ষায়। সিএনজি চালক সামনের দিকে তাকিয়ে হিসাব কষে। আর একটু এগোলেই পার হয়ে যাবে। আরমানের কপালে ঘাম জমে। সে জানে না কেন, হঠাৎ তার হাতটা শক্ত করে রায়ার দিকে বাড়ায়। রায়ার ছোট আঙ্গুল তার হাত ছুঁয়ে যায়। ট্রেনের হর্নটা এবার খুব কাছ থেকে আসে। এত কাছ থেকে যে শব্দটা আর শোনা যায় না, শুধু শরীর কাঁপে। এরপর ভয়ঙ্কর এক শব্দ, লোহার গর্জনের মতো শব্দ। মাটি যেন উঠে আসে। কালুঘাটের লোহার ব্রিজ মুহুর্মুহু কেঁপে ওঠে। আরমান কিছু বোঝার আগেই সবকিছু এলোমেলো হয়ে যায়। একটা তীব্র ধাক্কা, মাথার ভেতর বিস্ফোরণের মতো শব্দ। তারপর ভাঙা লোহা, মানুষের চিৎকার, কাঁচ ভাঙার ঝনঝনানি। শরীরটা হাওয়ার মধ্যে ছিটকে যায়। হাড়ে হাড়ে ব্যথা, শ্বাস আটকে আসে। তারপর কিছু নেই, না শব্দ, না আলো, না সময়। কতক্ষণ পর জ্ঞান ফিরে আসে আরমান জানে না। চোখ খুলতেই প্রথমে আলো দেখে। ঝাপসা, কাপা, চোখের পাতায় যেন আগুন জ্বলে। মাথার ভেতর বিকট এক শোঁ শব্দ। ট্রেনের হর্ন আর মানুষের চিৎকার এক হয়ে গেছে। শরীরের কোথাও তীব্র ব্যথা, কোথাও আবার কিছুই নেই। এক অদ্ভুত অবশতা। সে নড়তে চায়, পারে না। মুখে ধাতব স্বাদ, রক্ত। চারপাশে মানুষের চিৎকার, দৌড়ঝাঁপ, কান্না, বাঁচাও, ওইখানে কেউ আটকে আছে, রক্ত লাগছে। গন্ধটা তখন পরিষ্কার, রক্ত, তেল, পোড়া লোহা। আরমান ধীরে ধীরে উঠে বসে। চোখের সামনে দেখে সিএনজির ধ্বংসাবশেষ। ব্রিজের লোহার ফ্রেম বেঁকে গেছে, কাঁচ ছড়িয়ে আছে চারদিকে, রোদে ঝিলমিল করছে। ব্রিজের নিচে নদী, ওপরে ট্রেনের ভারী শব্দ এখনও কানে বাজছে, যেন কিছুই হয়নি। হঠাৎ তার মনে পড়ে রায়া, ফাতেমা। রায়া, গলা দিয়ে শব্দ বেরোয় না। সে আবার চেষ্টা করে, রায়া।
আরমান হোঁচট খেতে খেতে ধ্বংসস্তূপের দিকে এগোয়। বুকের ভেতর এক ধরনের ফাঁকা আওয়াজ, চোখ পাগলের মতো চারপাশ খোঁজে। আমার মেয়েটা কোথায়? 4 বছর বয়স, নীল বোতল হাতে ছিল। কেউ উত্তর দেয় না, কেউ তাকে ধরে রাখতে চায়। সে ঝাঁকিয়ে ছাড়িয়ে নেয়। তারপর কয়েকজন মানুষ অন্য আরেকটি ভাঙা সিএনজির দিকে ভিড় করে। কেউ বলে, ভেতরে একটা মহিলা আর একটা বাচ্চা আছে। মহিলাটা মনে হয় বেঁচে আছে। আরমান ছুটে যায়, ভিড় ঠেলে সামনে আসে। কয়েকজন মানুষ সাবধানে কিছু একটা বের করে আনে সিএনজির ভেতর থেকে। ছোট একটা শরীর, নড়ছে না। রায়া, তার কপাল বেয়ে রক্ত ঝরছে, গরম, আঠালো। শরীরটা নিথর, মাথা একটু কাত হয়ে আছে, চোখ বন্ধ, মুখটা অস্বাভাবিক শান্ত, যেন ঘুমোচ্ছে। এক মুহূর্ত আরমান দাঁড়িয়ে থাকে, তারপর ছুটে যায় সে। না, 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 সে কাউকে কিছু বলতে দেয় না। রায়াকে ছিনিয়ে নিজের কোলে নেয়, রায়ার মুখে হাত বুলিয়ে দেয়, কপালে চুমু খায়। বাবা আছি, চোখ খুলো, কিছু হয়নি তোমার। কাঁপতে কাঁপতে বলে সে। আরমানের বুক ফেটে যায়। সে রায়াকে এক হাতে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে। রায়ার রক্তমাখা মাথাটা তার কাঁধে হেলে পড়ে। আরমান রায়ার নিথর দেহ আঁকড়ে ধরে হঠাৎ হাঁটতে শুরু করে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে জানে না। তার পা টলে যায়, তবু থামে না। এরপর হঠাৎ তার কি যেন হয়। সে এক হাত উঁচু করে আকাশের দিকে মুখ করে চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার। শব্দটা কাঁপা, ভাঙা। এরপর একটু এগোয়, আবার বলে, আল্লাহু আকবার। তার কণ্ঠে আশপাশের মানুষ থমকে যায়। তারপর কান্নার রোল ওঠে। রায়ার কপালের রক্তে আরমানের টি-শার্ট রঞ্জিত হয়ে যায়। সে গ্রাহ্য করে না। সে রায়াকে কোলে নিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে, এক অচেনা শক্তিতে সামনে এগোয়। কালুঘাট ব্রিজের আশপাশে এত চিৎকার চেঁচামেচির মধ্যেও অনেক দূর থেকে শোনা যায় তার সেই কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক সেই সময় বাংলাদেশের আনাচে কানাচে ঈদের নামাজ শেষ হয়। মসজিদ থেকে হাসিখুশি মুখে বেরিয়ে আসে মানুষজন। কেউ পাশের জনকে টেনে কোলাকুলি করে, কেউ হাত মিলিয়ে বলে, ঈদ মুবারক, কোরবানি মুবারক। এরপর তারা নিজ নিজ গৃহস্থের উঠোনে, খোলা মাঠে, খোলা বিলে পশু কোরবানির প্রস্তুতি নেয়। একসময় আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে পশু কোরবানি দেওয়া হয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ গরু, কেউ খাসি, কেউ মহিষ কোরবানি দেয়। আর সেই পশুর রক্তে তাদের কাপড়ও রঞ্জিত হয়ে যায়। বিকেল গড়িয়ে এলে কালুঘাট ব্রিজের সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। ব্রিজ দিয়ে আগের মতো গাড়ি চলাচল শুরু হয়। অনেকেই ব্রিজ পার হতে গিয়ে জানতেও পারে না সকালে এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এরই মধ্যে কেউ একজন কালুঘাট ব্রিজের পাশে ভাঙা রাস্তায় এক কোণে পড়ে থাকতে দেখে একটি ছোট নীল পানির বোতল। ঢাকনায় স্পাইডারম্যানের ছবি। বোতলটি অক্ষত, ভেতরের পানি এখনও স্বচ্ছ। যে বোতলটি কিছুক্ষণ আগে একটি শিশুর ছিল, যার জন্য বাবা থামিয়েছিল সিএনজি, যার ভেতরের পানি সে বলেছিল গ্রামের পানি। পানিটা এখনও আছে, শুধু যে হাতটি তৃষ্ণা মেটানোর কথা ছিল, সে হাত আর নেই। পানি যেমন বোতলের ভেতর বন্দী থাকে, কিছু মুহূর্ত তেমনই বন্দী থাকে মানুষের জীবনে। হঠাৎ ভেঙে গেলে শব্দছু ছড়িয়ে পড়ে, আর ফিরে আসে না। বোয়ালখালীর এক গ্রামের আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। পশ্চিম দিগন্তে দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছে। চারপাশের বাড়িগুলোতে তখনও ঈদের ব্যস্ততার ছাপ রয়ে গেছে। কোথাও রান্নার ধোঁয়া উঠছে, কোথাও হাঁড়ির ঢাকনা খুলে আবার বন্ধ হচ্ছে। উঠোনে উঠোনে
দিনের ক্লান্তি ধীরে ধীরে নেমে আসছে। পথের ধারে একটি বাড়ি। এই ঈদের দিনেও অদ্ভুতভাবে নীরব। বাড়িটির দরজা বন্ধ। উঠোনে কোনো আলো জ্বলে না। ভেতর থেকে কোনো শব্দ আসে না। কোরবানির দিন সন্ধ্যার সেই নীরবতার পাশ দিয়েই একজন বাবা তার ৮ বছরের ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছেন। ছেলেটা হঠাৎ থেমে দাঁড়ায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, বাবা, এই বাড়িতে কেউ মাংস কাটছে না কেন? এরা কি আজ কোরবানি দেয়নি? বাবা হাঁটা থামান। এক মুহূর্ত কিছু বলেন না। সন্ধ্যার বাতাসে তখনও কাঁচা মাংসের গন্ধ ভাসছে। দূরের কোনো উঠোন থেকে হাসির শব্দ আসে। কোথাও কোথাও ছুরির ঠুকঠাক, হাড়ির ঢাকনার ধাক্কা, সব মিলিয়ে ঈদের পরিচিত শব্দ। এই বাড়িটা শুধু নীরব। বাবা ছেলের দৃষ্টি অনুসরণ করে বাড়িটার দিকে তাকান। বন্ধ দরজা, অন্ধকার উঠোন, কোনো আলো নেই। তিনি দীর্ঘশ্বাস ফেলেন না, চোখও নামান না, শুধু ধীরে করে ছেলের মাথায় হাত রাখেন। ছেলেটা আবার বলে, বাবা। বাবা তখন নিচু স্বরে বলেন, কখনো কখনো বাবা, কোরবানি চোখে দেখা যায় না। ছেলেটা কিছু বোঝে না, তবু আর প্রশ্ন করে না। বাবার হাতটা শক্ত করে ধরে। দুজন আবার হাঁটতে শুরু করে। পেছনে পড়ে থাকে সেই নীরব বাড়ি। আকাশের শেষ আলোটুকুও তখন মিলিয়ে যায়। ঈদের রাত নেমে আসে, কোরবানির ঈদের রাত। অমর একুশে বইমেলা ২০২৬ প্রকাশিত হল রাকিব আসরারের রহস্য ও মনস্তাত্ত্বিক উপন্যাস তিলের ছায়া। তিলের ছায়া এমন একটি গল্প যা শেষ করার পরও আপনার মনে রেশ রেখে যাবে অনেকক্ষণ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন rakibasrar.varsel.app অথবা রকমারি.com।